আমরা সবাই প্রিম্যাচিওর ডেলিভারি হয় আমাদের সবার। এতে কি হলো, মাটা জন্ম দিচ্ছে বাচ্চাটা, তাকে ওই বাচ্চাটাকে দেখাশোনা করার ভার পড়লো, ওকে ধীরে ধীরে বড় করতে হবে। এই করে করে একটা জেন্ডার রোলস তৈরি হলো, মানে মায়েরা বাচ্চাদের দেখাশোনা করবে আর যারা পুরুষ তারা সে সময় বাইরে গিয়ে শিকার টিকার করবে। এই যে জেন্ডার রোলটা, এটা কিন্তু বিবর্তনের রোল। হিউম্যান সিভিলাইজেশনে সবচেয়ে বড় ফ্রড হচ্ছে এগ্রিকালচার। আদতে এগ্রিকালচারে মানুষ কিছু ডোমেস্টিকেট করেনি, কলোনাইজ হয়েছি গমের হাতে। ভারতের সংবিধান, এটা তো গল্প। ও, আমি অ্যাকচুয়ালি ঘরে বসে কফি খাচ্ছিলাম, মেজরলি এই ছড়িয়ে ছিটিয়ে বসে আর কি। তো অ্যাকচুয়ালি আজকে ওয়েলকাম টু অ্যানাদার সেগমেন্ট অফ সোল কানেকশন, যেই সেগমেন্টটা এখনও আমরা নাম করিনি। তো আমরা যেটা বলতে পারি সেটা হলো ওয়েলকাম টু সোল কানেকশন ড্যাশ। এই ড্যাশটা কেন বললাম, এই গ্যাপটা আপনাদের ফুলফিল করতে হবে। এই পুরো সেগমেন্টে আমরা কি করব সেটার ব্যাপারে একটু বলে দিই। সেটা হলো আমি আর প্রেমাশিসকে দেখতে পাচ্ছেন। প্রেমাশিসের সঙ্গে আপনারা আগেও পরিচিত, কারণ আমরা অলরেডি দুটো এপিসোড করেছি প্রেমাশিসের সঙ্গে, একটা হিস্ট্রি অফ মানি নিয়ে, আরেকটা হলো আমুল নিয়ে, আমুলের হিস্ট্রি নিয়ে। তো প্রেমাশিসের হিস্ট্রির প্রতি একটা ন্যাচারাল ইনক্লিনেশন আছে, আমারও হিস্ট্রি বা বিভিন্ন বিষয়ের প্রতি নতুন জিনিস জানার প্রতি একটা চূড়ান্ত ইনক্লিনেশন আছে। তো আমরা জেনারেলি যেটা করি, এরকমভাবেই বসে এই সোফাতেই বসে আমরা জেনারেলি বিভিন্ন রকম আড্ডা মেরে থাকি বিভিন্ন রকম বিষয়। যে বিষয়টা ধরো আমি নতুন জানলাম বা প্রেমাশিস নতুন জানলো, আমরা সেটা নিজেদের মতো আড্ডা মারি। আমাদের মনে হলো যে যেহেতু সোল কানেকশন চলছে, সোল কানেকশনকে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন এবং ভালো লাগছে, সেখানে আমাদের মনে হলো যে ওয়াই নট ডুইং এ সেগমেন্ট যেখানে বিভিন্ন বিষয় নিয়ে আমরা যে আড্ডাটা মারি সেটা আপনাদের সঙ্গে বসে মারার মতো একটা স্পেসে নিয়ে আসি আমরা। সো ওয়েলকাম টু সোল কানেকশন। বাকি যে নামটা আপনারা এই এপিসোডের পরে ভরবেন, যার নামটা এই কমেন্টে নামটা জানাবেন, সোল কানেকশন কী হতে পারে। বুঝতে পারছেন, এটা হলো আমাদের যেটুকু নলেজ আছে সেটুকু নলেজকে একসাথে ভাগ করে নেওয়ার চেষ্টা। আর আমার মনে হয় নলেজ ইজ পাওয়ার। তো আপনারা এটা শুনে, এই এপিসোডটা শুনে আপনাদের যেই নামটা দিতে ইচ্ছা করে সেই নামটা দেবেন। আর আজকে কি নিয়ে কথা বলবো সেটা শুরু করি আগে। সেটা হলো এই বইটা দেখতে পাচ্ছেন, ক্যামেরা ঠিক আসছে বইটা? হ্যাঁ, এই বইটার নাম হলো সেপিয়েন্স। ইউভাল নোহা হারারি একজন ইজিপশিয়ান, না ইসরায়েলের রাইটার, যিনি একটি বই লিখেছেন যার নাম সেপিয়েন্স, এ ব্রিফ হিস্ট্রি অফ ম্যানকাইন্ড। আপনারা দেখলেন, বাঙালি নাকি নস্টালজিয়ায় বাঁচতে ভালোবাসে, সেরকম তো জানি আমরা। তো আমরা 80s কথা শুনলে খুব নস্টালজিক হয়ে পড়ি, 90s কুমার শানু নিয়ে নস্টালজিক হয়ে পড়ি। আমরা ইনফ্যাক্ট রবীন্দ্রনাথ অবধি যাই, রামকৃষ্ণ, তার আগে আরও একটা আগের সময় কালীপ্রসন্ন সিংহ ইত্যাদি, সিরাজউদ্দৌলা, ব্রিটিশ রাজ, স্বাধীনতা সংগ্রাম, এই সমস্ত তো আছে। আজকে আমাদের মনে হলো যদি নস্টালজিয়ায় যেতে হয় তাহলে লেটস গো টু 70,000 years ago। মানে এই যে বইটা, যেটা সেপিয়েন্স, যেটা বলছে দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড, আজকে আমরা মানুষ হিসাবে সমাজবদ্ধ জীব, আমাদের যে একটা কী বলবো, এই যে আমরা একটা পডকাস্ট করছি, এই যে আমি অরুণাভ খাসনবী, সেই যে আপনারা আমার পডকাস্ট শুনছেন, এই যে প্রেমাশিস যেখানে বসে আছে, যে নাকি বই পড়ছে, যে নাকি অনেক কিছু জানছে, অনেক কাজ করছে, আমিও যেমন সিনেমা বানাচ্ছি, এই পুরো যে একটা জায়গায় পৌঁছেছি, এটা কি করে হলো, মানে এই পুরো বিষয়টা কি করে হলো, এই বইটা খুব অদ্ভুতভাবে সেটাকে এক্সপ্লেন করেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে গত 30 বছর 40 বছরের পৃথিবীর ইতিহাসে মনে হয় এমন বই খুব কম আছে যেটা এতটা ইনফ্লুয়েন্স করেছে মানুষকে সারা পৃথিবীতে প্রচণ্ডভাবে। মানে শুধু বেস্ট সেলার বললে এটাকে কম বলা হয়। সেপিয়েন্স অনেকে পড়েওছে, যারা পড়েছে তাদের একটা ঝালাই হয়ে যাবে, অনেকে পড়ার হয়তো সময় করে উঠতে পারেনি। যেটা হারারি করেছেন সেটা হচ্ছে যে একদম হাত ধরে 70,000 বছর আগে থেকে এখন অবধি আমাকে নিয়ে এসছেন মানুষকে, কারেক্ট, এবং কিভাবে আমরা চেঞ্জ হয়েছি, এবং সেটার মধ্যে দিয়ে যেটা করেছেন উনি সেটা হচ্ছে যে অনেক আমাদের মিথ ভেঙেছেন। যে জিনিসগুলো আমরা জন্মের পরে মনে হয় যে এরকম পৃথিবী তো বোধহয় সবসময় ছিল, সেটা যে নয় আদৌ, কিভাবে ধীরে 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 চেঞ্জ হয়ে গেছে, এবং তাতে আমাদের ভাবনার জগতে কি চেঞ্জ হয়েছে, সেগুলো জানলে আমার মনে হয় যে আজকের দিন এবং ভবিষ্যৎটা বাঁচতে অনেক সুবিধে হবে। সেই জন্যেই সারা পৃথিবীর লোকজন প্রচণ্ডভাবে এই বইটাকে বলছেন যে মানুষের ভাবনার জগতে এত ইনফ্লুয়েন্সিয়াল, এত বই খুব কম হয়েছে গত 30-40 বছরে। তাই জন্য আমার মনে হয় যে এই বইটা নিয়ে আমাদের শুরু করা উচিত। খুব ফান্ডামেন্টাল বেসিসটা তৈরি হয়ে যায় যে আমরা কীভাবে ভাবছি। কারেক্ট।
এবার প্রথম কথা হলো, ঠিকই বলছিস, অনেকটা অনেক মিথস আছে বা অনেক কিছু আছে। আমরা মানুষ হিসাবে আসলে কিভাবে তৈরি হয়েছি, ইউভাল নোয়া হ্যারারি নিজে বলেছে যে আমি কোনোদিন ভাবিনি যে একটা ফান্ডামেন্টাল জিনিস যেটা সবার জানা উচিত সেটা নিয়ে লোকে এত এক্সাইটেড কেন। এটা যে বেস্টসেলার হবেই হারারির মনে হয়নি লেখার সময়। বাট সামহাও এটাও প্রমাণ হয় যে মানুষের নিজেদের সম্পর্কে জানার বা আমরা এই অবস্থায় কী করে পৌঁছলাম সেটা তার মানে জেনুইন ইন্টারেস্ট আছে। রাইট। সো লেটস কাম টু দ্য বুক। বইটা মেজরলি শুরু কি দিয়ে করে সেটা দিয়ে যদি আমরা শুরু করি। যেহেতু একটা দায়িত্ব আর কি যে বইটার সম্বন্ধে বলা, তাই আমি একটু নোট করে নিয়েছি। একদম নোট থেকে দেখে আমি শুধু অনুপ্রেরণা নেব, আর কিছু নেব না। তো যেখানে উনি শুরু করেন যে আমাদের পৃথিবী তো তৈরি হয়েছে মোটামুটি 4.6 বিলিয়ন ইয়ার্স আগে। তার আগে ধরা যেতে পারে মোটামুটি 25 লক্ষ বছর আগে পৃথিবীতে প্রথম এই মনুষ্য জাতিটার উদ্ভব হয়। কিন্তু সেপিয়েন্স কেন নাম সেটারই উনি ব্যাখ্যা করেছেন যে আমাদের যে প্রজাতিটা, আমরা যেই প্রজাতির সবাই মানুষ, সেটা হচ্ছে হোমো সেপিয়েন্স। তো আমাদের মনে হয় যে, কিন্তু আমরা যদি একটা কুকুর দেখি, ডোবারম্যান আছে, ল্যাব্রাডর আছে, যে কোনো প্রজাতি না, বাঘের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগারও আছে, অন্যরকম বাঘও আছে, হাতির মধ্যেও বিভিন্ন রকম আছে, তো মানুষ শুধুমাত্র সেপিয়েন্স কেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন যেটার উনি উত্তর দিয়েছেন বইটাতে, প্রথম চ্যাপ্টারেই একেবারে, যে আদতে কিন্তু যখন তৈরি হয়েছে 25 লক্ষ বছর আগে, তখন কিন্তু আরও কমপক্ষে 5-6 রকমের মনুষ্য জাতি ছিল। মানে এপস নয় কিন্তু, মানে গেরিলা বা শিম্প্যাঞ্জি, এর থেকে মানুষ যাকে বলা যায় সেরকমই প্রায় 6টার মতন ছিল। তার মধ্যে কিছু নাম আমরা জানি, নিয়ান্ডারথালস আছে, ইরেকটাস আছে, ইরেকটাস মানে প্রথম যারা সোজা হয়ে দাঁড়ালো, হ্যাঁ, সেপিয়েন্স এসছে। এদের মধ্যে এরকম 6-7 জন আমাদের ভাই বোন বিভিন্ন রকমের ছিল। কিন্তু ধীরে ধীরে ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত প্রজাতির মানুষ কিন্তু চলে গেল, শুধুমাত্র হোমোসেপিয়েন্স প্রজাতিটাই থেকে গেল। বাকিরা ধীরে ধীরে আমরা হোমোসেপিয়েন্সরাই এদেরকে সরিয়ে দিলাম। কারেক্ট। এখান থেকে আমরা শুরু করছি। তার আগে আমি একটা জিনিস বলে দিই, ভাবুন যদি এরকম একটা পৃথিবীর কথা ভাবা যায় যেখানে অনেক রকম প্রাণী আছে। এই যে ও যেরকম 7টা প্রজাতির কথা বললো, এরকম অনেক প্রজাতি, অনেক রকম প্রাণী পৃথিবীতে সেই মুহূর্তে মানে নিজেদের মতো ন্যাচারাল হ্যাবিটেটে আছে। এর মধ্যে থেকে হঠাৎ মানুষ কি করে, যে মানুষটা এক সময় ভয় থাকতো, জঙ্গলি পশুর ভয় থাকতো, যে মানুষটা এক সময় ঠান্ডা লাগার জন্য আগুন আবিষ্কার করতে বাধ্য হয়েছে, আগুনটা বুঝতে পেরেছে, যে এক সময় কোনো রকমে সারভাইভ করছিল, তারা কি করে পৃথিবীকে কন্ট্রোল করার জায়গায় চলে আসলো। মানে আমার একটাই বক্তব্য, কেন বাঘেরা মানুষ দেখতে জুয়ে যায় না, আমরা যাই বাঘ দেখতে জুতে। তার মানে আমাদের মধ্যে কিছু তো আছে যেটা দিয়ে আমরা এই জিনিসটা করতে পেরেছি। এখানেই এই পয়েন্ট, এটা বলে নেওয়া আমার মনে হলো যে একটা, আমার এরকম একটা জায়গা মনে হয়েছিল, ওটা বলে দিতাম। না, প্রথমে একদমই ঠিক, মানে মানুষের মতো দুর্বল একটা প্রাণী কিন্তু প্রাণী জগতে বিরল। আর যে সময় মানুষ এসছে প্রথম, সে সময় তখন হাতিও নয়, তখন ম্যামথ রয়েছে, বড় বড় সমস্ত ম্যামথ রয়েছে, আরো বড় বড় সমস্ত প্রাণী। এবং মানুষ কিন্তু শহরে জন্মগ্রহণ করেনি, মনুষ্য প্রজাতির উদ্ভব হয়েছে জঙ্গলে, ছিল না, আমরা সেখানে আসবো। তো জঙ্গলের মধ্যে বা জঙ্গলের মধ্যে একটা প্রাণী এখনো জানালো, যার নখ বড় নয়, যার দাঁত বড় নয়, হ্যাঁ, যার চেহারা খুব একটা বড় নয়, খুব একটা কিছু নয়। নিয়ান্ডারথালরা কিন্তু সেদিক থেকে মাস্কুলার ছিল, অনেক বেশি মাস্কুলার ছিল, বড় ছিল, বাট ম্যামথের মতো না, একেবারেই নয়। হ্যাঁ, সেপিয়েন্স তো একদমই দুর্বল প্রজাতির। তো তাদের হাত, মানে শীতের থেকে বাঁচার জন্য গায়ে লোম নেই। তো তাহলে এই হেন একটা জাতি কি করে, প্রজাতি কি করে সারা পৃথিবীর মালিক হয়? এটা হচ্ছে প্রথম আমাদের মনে হয় ইতিহাসের একটা প্রথম ম্যাজিক। তো সেখানে 3টে জিনিস আমাদের মোটামুটি হলো। প্রথম কথা হলো বিবর্তনে মানুষের ব্রেইনটা বড় হতে শুরু করলো অন্য প্রজাতির তুলনায়। মানে ধরা যাক হাতি বা বাঘ বা অন্য যে কোনো, ইভেন আমাদের বাঁদর, তাদেরও শরীরের মধ্যে 5 থেকে 6% এনার্জি শুধুমাত্র ব্রেনে যায়।
বাকিটা সারা শরীরের মাসেল টাসেল এসব মাংসপেশি ইত্যাদিতে। মানুষের ক্ষেত্রে 25% চলে যায় ব্রেনে শুরু থেকেই, এবং যত মানুষ এগিয়েছে ব্রেনটা বড় হচ্ছে, মাথাটা বড় হচ্ছে। তো এটা একটা, আমরা ব্রেনে আসবো যে ব্রেনের কাজটা কি করেছে। দ্বিতীয় আরেকটা, মানুষ উঠে দাঁড়ালো, এই একমাত্র প্রজাতি যে দুপায়ে হাঁটে। আর কিন্তু খুব বিরল, মানে দুপায়ে হাঁটার কিন্তু আর কেউ নেই এরকম সোজাভাবে, হ্যাঁ কেউ নেই। তো তাতে কি হলো, তাতে ঘাটটারের প্রবলেম হলো, কিন্তু দুটো হাত আমাদের ফ্রি হয়ে গেল। এই দুটো হাত যেই ফ্রি হয়ে গেল, আমরা তা দিয়ে বিভিন্ন জিনিস বানাতে শিখলাম। আমরা একটা পাথর ঘষে একটু ধারালো একটা অস্ত্র তৈরি করতে শিখলাম। হ্যাঁ, আমরা আরও অনেক কিছু করতে পারছি আর কি, মানে কাউকে একটা হাতুড়ি বানাতে শিখছি। হ্যাঁ, টুলস, বেসিক্যালি আমরা টুলস বানাতে শুরু করছি, গাছে উঠতে পারছি আমরা। আরেকটা অদ্ভুত জিনিস হলো, সেটা হচ্ছে যে মানুষ তো মোটামুটি প্যাংলা কাঠি টাইপের একটা অন্য প্রজাতির কাছে দেখতে গেলে পরে। তো সেক্ষেত্রে আমাদের যে ধরা যাক মহিলাদের একটা বাচ্চা প্রসব করার জন্যে কোমরের যেই গঠনটা দরকার, সেটা মানুষের আর তৈরি হলো না। কারণ একটা 9 মাস 10 মাস ধরে একটা বাচ্চাকে পেটের মধ্যে রাখার জন্য, এবং সেই বাচ্চাটা যার ব্রেনটা অনেক বড়, মাথাটা অনেক বড়, মাথা দিয়ে বেরোবে, সেটার জন্য তৈরি হচ্ছে না। দুপায়ে দাঁড়ানো জন্তুর সেটা সম্ভব নয়। কাজেই বিবর্তনে কি দাঁড়ালো, যে মানুষের বাচ্চারা একটু প্রিম্যাচিওর হওয়া শুরু করলো। তো এবার তুমি দেখো যে হাতির বাচ্চা যখন জন্মায়, সে কিন্তু নেমে কিছুক্ষণের মধ্যে হাঁটতে শুরু করে দেয়। কিন্তু মানুষের বাচ্চা জন্মাবার 3 বছর অবধিও হাঁটা, হ্যাঁ, অন্যান্য বিভিন্ন কাজ তাকে করে দিতে হয়। একদম ঠিক। কাজেই সেই অর্থে কিন্তু প্রিম্যাচিওর, আমরা সবাই প্রিম্যাচিওর ডেলিভারি হয় আমাদের সবার। মানুষের বাচ্চারা একটা প্রিম্যাচিওর। এতে কি হলো, তার মানে যে মাটা জন্মগ্রহণ, মানে মাটা জন্ম দিচ্ছে বাচ্চাটা, তাকে ওই বাচ্চাটাকে দেখাশোনা করার ভার পড়লো। কারণ ওকে তো বড় করতে হবে, ও তো ইন্ডিপেন্ডেন্ট নয়, ওকে ধীরে ধীরে বড় করতে হবে। এই করে করে একটা জেন্ডার রোলস তৈরি হলো, মানে মায়েরা বাচ্চাদের দেখাশোনা করবে, তাদেরকে ধীরে ধীরে বড় করবে, আর যারা পুরুষ তারা সে সময় বাইরে গিয়ে শিকার টিকার করবে। এই যে জেন্ডার রোলটা, এটা কিন্তু বিবর্তনের রোল। রাইট, এটা অ্যাকচুয়ালি ওইভাবে, হ্যাঁ, এইখানেই এখানে আরও একটা জিনিস হলো, যে এই যে মায়েরা বাচ্চাদের দেখাশোনা করবে, তখন একা তো দেখাশোনা করার সময় হিংস্র জন্তু জানোয়ার সমস্ত আসছে, তাহলে কয়েকজনকে একসাথে থাকতে হবে, যারা সবাই মিলে এই কাজটা করবে, এবং তাতে সোশ্যাল টাইজ বানানোর প্রয়োজন, বন্ধুত্ব করার প্রয়োজন। এই জন্যে মহিলাদের মধ্যে ইমোশনাল কোশেন্টটা বাড়লো। মানে আমরা জানি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যাদের মধ্যে সেটা নেই তারা ধীরে ধীরে বিবর্তনে হারিয়ে গেছে। সেই মহিলারাই টিকে থাকলেন যাদের মধ্যে ইমোশনাল কোশেন্ট বেশি, যারা সোশ্যাল টাইজ বানাতে ভালো পারবে, বন্ধু বানাতে ভালো পারবে। সেজন্য আমরা এখনও দেখি, কিন্তু মানে সায়েন্সে এখনও বলে যে মহিলাদের মধ্যে বিবর্তনগতভাবে ইমোশনাল কোশেন্ট বেশি, তারা সোশ্যাল স্ট্রাকচার, সোশ্যাল টাইজ অনেক বেশি ভালো বানাতে পারে। হ্যাঁ, এবং যে কারণে এবং পুরুষরা শিকার টিকার করতেন তখন, তো তাদের মধ্যে ওই কনসেন্ট্রেশনটা, একটা জিনিসের প্রতি কনসেন্ট্রেশনটা অনেক বেশি। মহিলাদের তখন দেখতে হচ্ছে অনেক দিকে, যে বাচ্চাটা কি হলো, ওর কি কাঁদছে, ও কি পড়ে যাচ্ছে, আবার আচ্ছা একজন পাশে একজন আছে, ওই বাচ্চাটাকেও দেখতে হচ্ছে, খাবার দাবারেরও ব্যবস্থা আছে, আবার কোনো জন্তু জানোয়ার এসে যাচ্ছে কি না। তো কাজে তাকে সবসময় বিবর্তনে ওই 70,000 বছর আগেই মাল্টিটাস্কিং করতে শুরু করতে হলো। তো সেটার একটা ছোঁয়া কিন্তু এখন অবধি রয়েছে, মানে আমাদের আজকের যে সোসাইটি, আজকের যে সমাজ, সেটা কিন্তু 2000, খুব বেশি হলে 3-4 হাজার বছরের সোসাইটি। 4-5 হাজার বছরে কিন্তু আমরা এই 70,000 বছরের বা 2.5 লক্ষ বছরের শিক্ষাটাকে, বিবর্তনগত শিক্ষাটাকে আমরা ভুলতে পারিনি। তো এই প্রথম মানুষের এটা হলো। আরেকটা জিনিস যেটা দাঁড়ালো, সেটা হচ্ছে যে আমরা আগুন আবিষ্কার করলাম। আগুন আবিষ্কার করাতে একটা জিনিস হলো যে আমরা প্রথম নেচারের ওপরে কবজা করা শিখলাম। আরেকটা সুবিধে হলো যে আমরা রান্না করা শিখলাম। আগুনের ফলে আমরা ঝলসে খাওয়া শিখলাম। তার ফলে অনেক প্রাণী, অনেক গাছপাতা, যেটা আর অন্যান্য প্রাণীরা খেতে পারে না বা মানুষেরও পেটে সহজে পাচ্য হয় না, সেটাও আমরা খেতে পারছি, যেহেতু সেটা আগুন আছে আমাদের কাছে। আগুন আছে, সেই কারণে আমাদের পুরোপুরি শিকারের ওপরে নির্ভরশীল এবং ওই কাঁচা মাংসটা খেয়ে নিতে হবে,
এই দায়টা আর থাকলো না, আমরা ছোটো প্রাণীকেও ধরে নিয়ে ঝলসে খেয়ে নিতে পারছি। এই একটা বদল আমাদের মধ্যে হলো, এবং তার ফলে আমরা ধীরে ধীরে, এবং তখন আমরা একটা ছোট ছোট ট্রাইব বানিয়ে আমরা থাকা শুরু করতে পারছি। এটা মোটামুটি 70,000 বছরে এইভাবে আমাদের শুরু হলো। হ্যাঁ, এবার শুরু তো হলো, কিন্তু এই যেটা বললি তুই সেটার বাইরেও একটা জিনিস একটু ভাবার আছে, সেটা হলো হিন্দু ফিলোসফিতে মায়া বলে একটা কনসেপ্ট আছে। কালিকা পুরাণের একটা পার্ট, আমি নিজের মতো করে আমার একটা ইন্টারপ্রিটেশন তৈরি হচ্ছে, সেইটাই বলছি। সেটা হলো কালিকা পুরাণে একটা জায়গায় আছে যে প্রথমে সৃষ্টি হলো মানে সৃষ্টিটাই ইজ দ্য সোর্স অফ নেচার, মানে ওইটাই হলো প্রধান বীজ যেখান থেকে বাকিটা তৈরি হবে, এবং সেটাই অ্যাকচুয়ালি মাতৃশক্তি, যেহেতু ওটা প্রডিউস করতে পারে। তো সেখান থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তৈরি হলো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মায়ের, মানে সেই অর্থে দ্যাট ওই নারী শক্তি, প্রকৃতি যদি বলি, প্রকৃতি থেকে বেরিয়ে আসলো 3টে শাখা। বেরিয়ে আসার পর একজনকে বলা হলো যে তুমি ক্রিয়েট করবে, একজনকে বলা হলো তুমি ইউ উইল বি দা প্রতিপালন করবে, আরেকজনকে বলা হলো ইউ উইল বি দা, মানে তুমি একটা ভালো খারাপ মিলিয়ে একটা মাঝখানে সবসময় থাকবে, যেখানে ব্যালেন্সটা ঠিক থাকবে পৃথিবীর। তো ব্রহ্মা বিষ্ণু মহেশের 3টে রোল তৈরি হলো, এবং সেখানে যখন ব্রহ্মা মানুষ তৈরি করা শুরু করলো, সেই সময় মানুষরা তো প্রকৃতিতে আছে, এবং সেই মাতৃশক্তি বলছেন যে এই সমস্ত নারী পুরুষ অ্যাকচুয়ালি পৃথিবীতে বিচরণ করবে, এই পুরো জঙ্গলের মধ্যে থাকবে। তো ব্রহ্মা বললো কিন্তু হ্যাঁ ঠিক আছে, ভালোই তো থাকবে, আরও প্রাণীর মতো থাকবে। বললো না, এদের না বাকি প্রাণীর মতো থাকতে দিলে হবে না। কেন? বলছে এরা না একটা প্রজাতিতে থাকুক যারা সৃষ্টির এক্সিস্টেন্সে বিশ্বাস করুক। তো এটা কী করে করবে? তখন বলা হলো যে লেটস পুট স্টোরিজ ইন দেয়ার মাইন্ড, যে এটা পৃথিবী, আমরা মানুষ, এবং এই পৃথিবীর যে চারিদিকে যা ঘটছে, এই সমস্ত গল্প, মানে আমার মা বাবা যে আমাকে ইয়ে করেছে, তার সঙ্গে আমার ভালোবাসা শব্দ, এই প্রত্যেকটা, এই যে বলে মায়া, বারবার আমরা বলি সব মায়া হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে মায়াটা ইজ নাথিং বাট স্টোরিজ। আর আমি এটা কেন বললাম সেটা তো তুই অবশ্যই বলবি, কারণ সেপিয়েন্সের একটা বড় পার্ট ইজ অ্যাবাউট স্টোরি, ন্যারেটিভস। এবার আমরা ওই প্রশ্নে আসি যে মানুষের যে ব্রেনটা বড় হলো তা দিয়ে কী হলো। মানে আমরা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা ধরা যাক হরপ্পা, মেসোপটেমিয়ায়, মানে 5,000 বছর আগেকার ইতিহাসের আগে অবধি 60-65,000 বছর কিন্তু মানুষ ব্রেনটাকে খুব বেশি আমরা ইউজ করতে দেখিনি। মানে এমন কোনো এভিডেন্স নেই আর্কিওলজিক্যালি। কীভাবে তাহলে ব্রেন ইউজ করলো তারা? ব্রেনের ইউজ হচ্ছে সবচেয়ে বড় যেটা মানুষকে মানুষ করে তুলেছে বলে হারারি বলছেন, এবং অন্যান্যখানেও, সেটা হচ্ছে মানুষের গল্প বলার শক্তি। কারেক্ট। অর্থাৎ আমরা গল্প মানে কি ফিকশন, আমরা এমন কিছুতে নিয়ে একটা ঘটনা বোঝাতে পারি, এমন কিছু নিয়ে বিশ্বাস করতে পারি, এমন কিছুতে যেটা আদতে নেই, আদতে সেটার কোনো এক্সিস্টেন্স। যেমন আমরা এখানে বসে সোল কানেকশন পডকাস্টে সোল কানেকশনে কথা বলছি, এই এখনো পর্যন্ত সোল কানেকশনের নামটা পুরো হয়নি, এই সেগমেন্টটা বললি। তো এটার যারা দেখছেন তারা একটা নাম দেবেন, তারপর ওটার একটা নাম হবে সোল কানেকশন অমুক। তারপর 4-5 এপিসোড 10 এপিসোড পরে কিন্তু ওটা একটা রিয়েলিটি হয়ে যাবে। কারেক্ট। যেরকম সোল কানেকশন পডকাস্ট, সোল কানেকশন বলে কি আদৌ পৃথিবীতে কিছু আছে? সোল কানেকশন ছেড়ে দিই, কলকাতা কি রিয়ালিটি? কলকাতা বলে শহরের কি কোনো অস্তিত্ব আছে? আমার ঘরে একটা ল্যাব্রাডর আছে, ও কি জানে যে কলকাতা বলে কিছু আছে? না, জানে না তো। ওর যদি বুদ্ধি থাকতো তাও জানতো না, কারণ কলকাতা বলে কিছু নেই। এটা একটা গল্প যে এই যে এরিয়াটা, এই একটা এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এই যে মানে নিউ গড়িয়া থেকে দমদম অবধি বা ওদিকে প্রায় ধরা যাক বেহালা অবধি, এই যে ভূখণ্ডটা, এটাকে আমরা কলকাতা বলে চিনব। আগে ক্যালকাটা বলে চিনতো যারা ধরো আজ থেকে 20 বছর বোধহয় হয়েছে, যদিনই হয়েছে, তারপর যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু জানে না ক্যালকাটা বলে কিছু ছিল, তারা জানে কলকাতা এই জায়গাটার নাম। তাই বলে কি ক্যালকাটা ছিল না? এগুলো সব গল্প। তো মানুষ প্রথম গল্প বলতে শিখলো, মানে বলছে যে গসিপ করতে শিখলো, লেখা গল্প তো নয়, এমন একটা জিনিসে বিশ্বাস করানো যে কালো মানুষকে যেটা আদতে নেই। সেই জিনিসগুলো হচ্ছে যেমন টাকা,
টাকা আদতে কিচ্ছু নয়, নেই। আচ্ছা, এই ব্যাপারে বলে দিই, এই যে ও কথাটা বলছে টাকা তৈরি করলো, আমি বলে দিই এখানে নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে। আমরা হিস্ট্রি অফ মানি নিয়ে একটা ডিটেলড আলোচনা করছি, যদি আপনার জানার ইন্টারেস্ট থাকে এই টাকা পৃথিবীতে কী করে তৈরি হলো, টাকার অস্তিত্বটা কী আসলে, এই পুরোটা জানতে গেলে আরও ডিটেলে সেটা একটা এপিসোড আছে টাকা হিস্ট্রি অফ মানি, সেটার লিঙ্ক নিচে দেওয়া থাকবে, দেখবেন। আমরা ফিরছি এই আলোচনা আবার। হ্যাঁ, রাইট। তো টাকা নেই, ধর্ম দ্বিতীয় বড় গল্প। এই যে তুই পুরো কালিকা পুরাণ বললি, ধর্ম, ভগবান, এটা তো মানে আমি বলছি যে এটা গল্প একটা সৃষ্টি করলো যেটা আদতে নেই। আদতে সেই সুপার পাওয়ারের নাম আল্লাহ, না সেই সুপার পাওয়ারের নাম কৃষ্ণ, নাকি আদৌ গড, নাকি আহুরা মাজদা, কেউ তো জানে না। এই নামগুলো তো সব আমরা আরোপ করেছি মানুষরা। এই তারপরে হচ্ছে ধরো যাক স্টেট বা রাষ্ট্র, এটাও একটা গল্প। আমি তো বলছি কলকাতা সিটি একটা গল্প, একটা গ্রামের নাম একটা গল্প। অনেকগুলো মানুষ একসাথে একটা নন এক্সিস্টিং জিনিসকে বিশ্বাস করতে পারি আমরা। বাঁদরকে কি কনভিন্স করতে পারবি অনেক ট্রেনিং দিলে যে তোমার একটা ভালো করে থাকো তুমি বাবা, তোমার একটা স্বর্গ হবে? সম্ভব নয় এটা, আমরা পারছি। এই যে আজকে ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে যুদ্ধ হচ্ছে, সেখানে ইউনাইটেড নেশনস চলে আসছে, হিউম্যান রাইটসের কথা হচ্ছে। এই ইসরায়েল, প্যালেস্টাইন, ইউনাইটেড নেশনস, হিউম্যান রাইটস, সবগুলো গল্প আমরা বিশ্বাস করতে পারছি। এবং এই বিশ্বাসগুলোর উপরে ভর করে আমাদের একটা কালচার তৈরি হচ্ছে। হ্যাঁ, আমাদের বিশ্বাস তৈরি, আমাদের ব্যবহার হচ্ছে, এটাই মানুষকে কিন্তু ডিফাইন করে। এবং পুরো বইটা জুড়ে বিভিন্নভাবে ইতিহাসে এই বিশ্বাসগুলো কি করে আমাদেরকে ইনফ্লুয়েন্স করেছে, এটাই হচ্ছে পুরো গল্পটা আমাদের। কারেক্ট, একদমই তাই। এবং গল্প বলতে আমি এই বইটা পড়লে না, এই গল্পগুলোর রিলেটিবিলিটি বা এই গল্পগুলো কেন গল্প বলা হচ্ছে সেটা খুব ক্লিয়ারলি বোঝা যাবে। অ্যাকচুয়ালি আমি যেটা আমার খুব পার্সোনালি বইটা থেকে একটা অদ্ভুত জিনিস মনে হলো, সেটা হলো হিউম্যান কোঅপারেশন। মানে ধর আমি বলছি একটা আফ্রিকার একটা জঙ্গলে একটা বাঘ আর সুন্দরবনের জঙ্গলে একটা বাঘ, তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, তারা দুটো আলাদা ব্যাপার। তাদের এরকম নেই যে আমার গায়েও ডোরাকাটা আছে, আমি জানি ওই যে দূরে একটা লোক ওই বাঘটারও ডোরাকাটা আছে, অ্যান্ড দ্যাট বাঘ অলসো বিলিভস দ্য সেম স্টোরি, এরকম তো ঘটনা নেই। ইউনিভার্সাল হিউম্যান ব্রাদারহুড, মনুষ্যত্ব, বাঘত্ব বলে কিছু নেই, কোনো বাঘ বাঘত্ব বলে কিছু বিশ্বাস আর ওরকম মানে। আর তুই ভাব, আমরা বলছি না টাইগার রাইটস রিজার্ভ করতে হবে, আমরা বলছি, হ্যাঁ, যারা কিনা আমরা টাইগারদের এই নিয়ে কোনো আইডিয়া নেই, এবং আমরা তারা বলছি যারা এই বাঘের শেষ করার পেছনে সবার আগে দায়ী। একদম মেরে তার ছাল দিয়ে নিজের মানে পোশাক বানিয়ে, সেই ছাল দিয়ে বাড়ি বানিয়ে সব করে দিয়েছি। এবার ঠিক আছে, মানে মানুষের ভালো চিন্তা করতে তো ভালো লাগে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে আজকে যদি সত্যিই আমরা অ্যানিমাল লাভার হই, হ্যাঁ, তাহলে তো এই শহরটাকে আবার জঙ্গল বানিয়ে দেওয়া উচিত। কারেক্ট, জঙ্গলই ছিল, যেটা ছিল সেটাই করে দেওয়া উচিত, এবং আমাদের গুহায় গিয়ে থাকা উচিত। সেটা করতে পারছি না, তো এই হেন অবস্থা আর কি। তো সেখান থেকে হ্যারারি বলছেন যে আমরা একসময় যে সময় জঙ্গলে ছিলাম, হান্টার গ্যাদারার, মানে শিকারি টিকারি ছিলাম, সেখান থেকে আমরা ধীরে ধীরে গ্রাম বানিয়েছি। তো শিকারি থাকার সময়টাকে উনি কিন্তু একটা অদ্ভুতভাবে দেখছেন, যেটা আমরা দেখিনি এর আগে। সেটা হচ্ছে যে শিকারি যখন ছিলাম তখন আমরা ছোট ছোট ট্রাইবসে থাকতাম, ছোট ছোট গ্রুপ বানিয়ে থাকতাম। এই গ্রুপটা বানানোর পেছনেও সেফটি ইজ দ্য অনলি রিজন। হ্যাঁ, সেফটি, এবং ওই যে বাচ্চাদের মানুষ করতে হবে, হ্যাঁ, এবং আমরা যেহেতু আমরা দুর্বল প্রাণী, কাজেই আমাদের অনেকজন একসাথে না হলে আমরা শিকার করতে পারবো না। এইগুলো হচ্ছে সেফটি, মানে নিজেদের একটা ইউনিট তৈরি করার দরকার ছিল। রাইট। এবং সেই সময় যেহেতু এই কোঅপারেশনটা দরকার, সেই জন্য কিন্তু মানুষের মিলটা অনেক বেশি দরকার ছিল। মানে নইলে আমি সার্ভাইভ করতে পারবো না, নইলে বাঁচতে পারবো না। সিম্পল সেলফিশ রিজন। আজকে ধর আমার এখানে এসে তারা বাঘ আক্রমণ করছে না আমার ঘরে, হ্যাঁ, কিন্তু তখন করতো, কাজে আমাকে তোর সাথে বন্ধুত্ব রাখতে হবে আমার প্রতিবেশীর সাথে। এটা একটা ছিল। দ্বিতীয় কী ছিল, যে আমরা অনেক রকমের খাবার খেতাম, তাই তো, যে কখনো ফল খাচ্ছি, কখনো একটা প্রাণী খাচ্ছি, কখনো অন্য কোনো খাবার খাচ্ছি। কাজে আমাদের ফুড হ্যাবিটটা অনেক বেশি ডাইভার্স ছিল, মানে অনেক রকম খাবার খেলে যেটা হয়, যেটা এখন আবার বলছে যে শুধুমাত্র চাল ডাল খেও না বাবু, হ্যাঁ, তুমি একটুখানি ধরো মিলেটস খাও, একটু ফলও খাও সাথে, সেটা কিন্তু আমরা করতাম 65-70 হাজার বছর ধরে, ওটাই আমরা করে এসেছি।
এগ্রিকালচারে এসে সেটা কী দাঁড়িয়েছে সেটা দেখছি। কিন্তু আমাদের খাওয়ার হ্যাবিটটা খুব ভালো ছিল, যেহেতু আমরা বনে জঙ্গলে আমাদের থাকতে হতো, হ্যাঁ, এবং অনেক দিক দেখতে হতো, আমাদের মধ্যে স্কিল অনেক বেশি ছিল, সার্ভাইভাল স্কিল, মানে বেঁচে থাকার জন্যে যেই স্কিলগুলো দরকার, সেগুলো আমাদের মধ্যে অনেক বেশি ছিল। ইমিউনিটি অনেক বেশি ছিল, অর্থাৎ রোগের থেকে লড়ার ক্ষমতা অনেক বেশি। এবং যেহেতু ছোট আমরা এতে থাকছি, কাজে কোনো একটা ব্যাকটেরিয়া, ধরা যাক কোভিড, আজ থেকে 50,000 বছর আগে যদি কোভিড ভাইরাস ছিল হয়তো তখনও, যদি একটা আক্রমণ করে মানুষের ওপরে, কি হবে ম্যাক্সিমাম? একটা ছোট ট্রাইব শেষ হয়ে যাবে, তাই তো? পুরো জাতিটা, পুরো মনুষ্য জাতি একসাথে তো হবে না, কারণ তারা তো আর ফ্লাইট নিয়ে আরেকটা সাথে দেখা করতে যাচ্ছে না, কাজে ডিজিজেস কম ছিল। এই সমস্ত কিছু কিন্তু আমাদের ছিলই সেই সময়। তার থেকে আমাদের কী যেন একটা বদবুদ্ধি এসছে মানুষের মধ্যে, মানে আমি বলছি যে ওনার হিসেব মতো এটা হচ্ছে মানুষের নাকি সবচেয়ে বড় ফ্রড, হিউম্যান সিভিলাইজেশনের সবচেয়ে বড় ফ্রড হচ্ছে এগ্রিকালচার। এইখানে মানে পরিষ্কার কথা হলো, হারারির বক্তব্য হলো হিউম্যান সিভিলাইজেশনের সবচেয়ে বড় গন্ডগোলটা হলো বা ফ্রডটা হলো যেই মানুষ চাষবাস শুরু করলো। আমরা তো চাষবাস নিয়ে বেশ গর্বিত, আমরা তো বলি না চাষবাস আমরা করি, কিন্তু অ্যাকচুয়ালি যদি সেপিয়েন্সের কথা বলেন, তাহলে হারারির কথা বলেন, তাহলে ইটস এ বিগেস্ট ফ্রড। কেন এই ফ্রডটা, সেটা প্রেমাশিস কেন? এই যে আমি একটা বললাম যে প্রথমত কি হলো এগ্রিকালচার, আমাদের খাওয়া দাওয়া খুব কম জিনিসে সীমিত হয়ে গেল। আজকে যদি আমাদের একটা প্লেট সাজিয়ে দেওয়া হয়, ধরা যায় একটা মহাভোজি হচ্ছে বাঙালির, তাতে আমরা কটা সবজি খাচ্ছি? কটা? ম্যাক্সিমাম 2 বা 3টে 4টে ধরলাম, সব কিছু মশলা টশলা সমস্ত মিলে আমাদের হয়তো 35টা মতন জিনিস হবে। হ্যাঁ, একটা প্রাণী হয়তো বা 2টো প্রাণী, একটা ইলিশ মাছ হলো, একটা মাংস হলো, এই খাচ্ছি আমরা। মূল খাবারটা ভাত বা রুটি, খুব বেশি কার্বোহাইড্রেট খাওয়া হচ্ছে। তো আমাদের ফুড হ্যাবিটটা হয়ে গেল খুব সীমিত, এবং সেটা এগ্রিকালচারের জন্যই হলো, যেহেতু আমরা আমরা ধান বা গম বা এ চাষ করলাম। আচ্ছা, আর কি হলো যে আমরা একসাথে অনেকে মিলে থাকতে শুরু করলাম। হ্যাঁ, ফলে আমাদের মধ্যে রোগের প্রকোপ বাড়লো, কারণ এতগুলো মানুষ মল মূত্র ইত্যাদি করে ওই জায়গাটা নোংরা হয়ে গেল। আগে তো হতো না, এক জায়গায় থাকছি, এই জায়গাটা নোংরা হয়ে গেছে, আরেক জায়গায় চলে যাচ্ছি, এখন এই জায়গাটা নোংরা, কাজেই রোগ বিরোগ বেশি। যেহেতু আমাদের লড়তে হচ্ছে না নেচারের সাথে সব সময়, আমাদের ইমিউনিটি খারাপ হলো। হ্যাঁ, আমাদের রোগের প্রতিরোধ ক্ষমতা কমে গেল। একটা কোভিড এলো, পুরো একটা প্রায় 1.5 বছরের জন্য পুরো মানুষের, সমস্ত পৃথিবীর মানুষ একসাথে এফেক্টেড হলাম আমরা, এই জিনিসটা হলো। হ্যাঁ, আমাদের যেহেতু লড়াই আর করতে হচ্ছে না, আমাদের হাড়গোড় হয়ে গেল অনেক দুর্বল। তো এই সমস্ত। আর আচ্ছা, আরেকটা জিনিস যেটা এগ্রিকালচারে আমরা আসতে পারি, আর একটু পরেও বলতে পারি, সেটা হচ্ছে আমাদের খুব স্পেশালাইজড কাজ হয়ে গেল। মানে আগে যেটা সার্ভাইভালের জন্য সবাইকে করতে হতো, যে বাসন বানাচ্ছে সেই আবার শিকারও করে আসছে, সেটা আর করতে হচ্ছে না। এখন বাসন বানাচ্ছে একজন, সেটা বিক্রি করছে আরেকজন, চাষ করছে একজন, সেটাকে কিনছে আরেকজন, সেটাকে বিলি করছে বিভিন্ন জায়গায়, মানে এটা ডিস্ট্রিবিউশনের একটা নেটওয়ার্ক ইত্যাদি ইত্যাদি স্পেসিফিক ওয়ার্ক হয়ে গেল। আর যাদের অ্যানিমেল প্রোটিন দরকার, সেরকম কিছু লোক থেকে গেল যারা শিকার করে ওই অ্যানিমেল প্রোটিনটা মানুষ অব্দি পৌঁছাচ্ছে, মানে সেটাও একটা শ্রেণী হয়ে গেল। রাইট। তো এবার ধর তুই সিনেমা বানাস, এবার তুই সিনেমাটাই বানাচ্ছিস বা মিডিয়াতে এরকম ইন্টারভিউ নিচ্ছিস, তুই কিন্তু স্বীকার করতে পারছিস না, বা তুই এরোপ্লেন ওড়াতে পারছিস না, আমিও পাচ্ছি না। মানে যখন আমরা শিকারে ছিলাম তখন কিন্তু তখনকার হিসেব মতো আমাদের দুটোই করতে পারার কথা, আমাদের স্কিল বেসড একটা সোসাইটি তৈরি হওয়া শুরু হলো। রাইট। তো এটা হচ্ছে, এখানে আরও যারা মজার কথা বলছে যে আদতে এগ্রিকালচারে মানুষ কিছু ডোমেস্টিকেট করেনি, আদতে আমরা কলোনাইজ হয়েছি গমের হাতে। উনি বেশ সুন্দর ব্যাখ্যা করেছে, কি না, গম একটা প্রজাতি, তো একটা উদ্ভিদ প্রজাতি। তো এবার গমের কি প্রয়োজন? গমের প্রয়োজন প্রচুর জল, গম হোক চাল হোক, তার প্রয়োজন একটা সমতল জমি, তার প্রয়োজন যে অন্যান্য আগাছা আমাকে বিরক্ত করবে না, যা মাটিতে রয়েছে সমস্তটা আমার চাই, প্রজাতি হিসেবে তো এটাই চাইছে, কারণ এবং আমার উপর যাতে কোনো কীটপতঙ্গ না আসে সেটাও, হ্যাঁ, সেগুলো সমস্ত সেটাও আমি চাই। এবার গম মানুষকে লোভ দেখিয়ে দেখিয়ে উনি বলছেন যে এটা করিয়ে নিল, যে আর উবর খাবার জমি ছিল, পাথর টাথর সরিয়ে মানুষকে বলে এটা করো, তা নাহলে কিন্তু আমি থাকবো।
হ্যাঁ, তা নাহলে কিন্তু আমার খাবার জুটবে না ব্যাপার। হ্যাঁ তো তারা সবাই সমতল, সবাই মিলে একসাথে লেগে, হ্যাঁ। আচ্ছা, আগে কি হতো, একটা ধরা যাক বড় প্রাণী আমি মারলাম, ওটাকে ঝলসে ঝুলসে কিন্তু আমার 1 সপ্তাহ চলে যেত একটা ছোট ফ্যামিলি বা বড় ফ্যামিলিরও। এখন কিন্তু আর তা নয়, এখন অনেকে মিলে খাচ্ছি, যেহেতু আমাকে উদয়াস্ত পরিশ্রম করতে হচ্ছে, ওই জমি সমতল করো, হেন করো, ওটাকে আবার মানে লাঙল চালাও, ওখানে জল দাও, ইরিগেশন দাও, বীজটা ঠিক করে লাগাও, তারপর যাতে কীটপতঙ্গ না আসতে পারে ওটাকে প্রোটেক্ট করো, বৃষ্টি যেতে প্রোটেক্ট করো পুরোটাকে, হ্যাঁ, ফার্টিলাইজার দাও। ফার্টিলাইজার। তো বলছে যে গমের একটা দারুণ, মানে গম চাল এই যেগুলো এগ্রিকালচারে আমরা, এদের একটা দারুণ জয় হয়েছে প্রজাতি হিসেবে এগ্রিকালচার হওয়াতে, কারণ তারা কিন্তু, এবং তারা পুরো জীবনটা কিন্তু বাঁচছে তাদের, হ্যাঁ, তারা কিন্তু সম্পূর্ণভাবে মানুষকে নিজের কবলে করে নিয়েছে। রাইট, একদমই তাই। কেন মানুষ এটার ফাঁদে পড়লো, তার বলছে যে এটা লাক্সারি একটা। হ্যাঁ, লাক্সারি কেন? লাক্সারি কেন, কারণ আমার বাচ্চাটাকে নিয়ে আবার বারবার যেতে হচ্ছে না এখানে ওখানে। ওই দিক দিয়ে, হ্যাঁ অবভিয়াসলি, হ্যাঁ, মানে আমার লাইফটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাচ্ছে। লাইফটা ইজিয়ার হচ্ছে অন্য দিক দিয়ে, যে আমাকে মুভ করতে হচ্ছে না, বারবার স্ট্রাগলটা করতে হচ্ছে না। এবং আমি যেহেতু একসাথে অনেক লোক মিলে আছি, তাহলে তাই জন্য বন্যজন্তুটাও আমাদেরকে ভয় পাচ্ছে, যেহেতু এরা অনেকে আছে, অনেকে মিলে অ্যাটাক করে দিতে পারে। তো সেই সব দিক দিয়ে হ্যাঁ লাক্সারি তো বটেই। হ্যাঁ, তো এই জিনিসটা হলো। এবং এখানে ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে অনেকে বলে যে এটা কিন্তু শুরু হয়েছে কিভাবে, মানে আদৌ থেকে মানুষের মনে হয়েছিল যে না এই আর শিকার টিকার করতে ভালো লাগছে না, এবার চলো গিয়ে আমরা একটা জিনিসই সবাই মিলে করি। বলছে যে না, তেমন কিছু নয়, বরঞ্চ দেখা যাচ্ছে যে শিকার করতে করতেই মানুষ মন্দির ফন্দির মনুমেন্ট এই সমস্ত কিন্তু বানিয়েছে। ওগুলো বানানোর জন্য প্রচুর লোককে একসাথে একটা কাজ করতে হয়েছে, তখন তাদের এক ধরনের খাবার দিতে হয়েছে, তাই এগ্রিকালচার। আচ্ছা, মানুষ একটা স্পেসিফিক কাজ করতে যাচ্ছিল, সেই সময় তার আরও কিছু লোকের প্রয়োজন হচ্ছে, এবং সেই লোকগুলোকে ফিড করার জন্য বা তাদের খাবার সাপ্লাই করার জন্য এগ্রিকালচার তৈরি হচ্ছে। এটা একটা দিক। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে যেই আমরা এগ্রিকালচার করা শুরু করলাম, আমাদের উদ্বৃত্ত শস্য হওয়া আরম্ভ করলো। হ্যাঁ, এবার অতটা খেয়ে শেষ করতে পারলাম না, বেঁচে গেল। এই প্রথম মানুষ ভবিষ্যতের কথা ভাবতে আরম্ভ করলো, যে এই যে উদ্বৃত্ত শস্য হলো আমার কাছে, এবার এটা কি হবে, পরের বছর তো কাউকে, মানে আমাদের সবাইকে আবার এটার থেকেই খেতে হবে, বা যদি পরে আমি চাষও করি তাহলে এটা তো নষ্ট হবে। হ্যাঁ, উদ্বৃত্ত মানে কিন্তু শুধু আমার নয়, আমি চাষ করি গম, আমার উদ্বৃত্ত গম হলো, আরও বাকি লোকগুলো খাবে সেই গম থেকে, তাহলে একটা বিক্রি বাট্টার ব্যবস্থা করতে হবে, কিছু তো আমাকে পেতে হবে তার বদলে। একজন কেউ বাসন বানায় বা যে হয়তো লাঙল বানায়, তার শ্রমটা উদ্বৃত্ত হলো, তাহলে সে শ্রম দিয়ে কিছু, এই একটা কমপ্লেক্স বিষয় তৈরি শুরু হলো, মানে কমপ্লেক্স সোসাইটাল স্ট্রাকচার তৈরি হলো, যেখানে, হ্যাঁ বুঝতে পেরেছি, যেখানে অনেক লোকেরই অনেক কিছু উদ্বৃত্ত হলো, ফিউচারের ব্যাপারে আমরা ভাবতে শুরু করলাম, ফিউচারটা কি হবে। ফিউচারের ব্যাপারে ভাবতে গিয়ে তখন আবার আমাদের সেই গল্প বলার ব্যাপারটা আবার আমাদের কাজে এলো, কারণ তখন আমরা প্রথম সোসাইটি বানালাম এতগুলো লোককে একসাথে রাখার জন্য। ধরা যাক একটা, যদি আমরা দেখি যে মিলিটারিতে একটা ইউনিটে কিন্তু 150 লোক বেশি লোক হয় না, সারা পৃথিবীতেই হয় না। কেন? কারণ একটা উদ্দেশ্যেই সমস্ত লোককে মোটিভেট করাটা অত বড় একটা কাজ, প্রাণ টান দিয়ে দাও এরকম টাইপের মুশকিল খুব। কিন্তু আমরা বড় বড় সোসাইটি বানাচ্ছি, সেখান থেকে ভিলেজ থেকে সিটি হলো, সিটি থেকে কিংডম হয়ে গেল, রাজ্য তৈরি হচ্ছে। তখন আমাদের কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশনস দরকার কিছু। এই রুলস অ্যান্ড রেগুলেশনস কী দিয়ে তৈরি হবে, কোত্থেকে বুঝবো যে কোনটা ঠিক কোনটা ভুল? তখন আবার আমরা মাইথোলজি তৈরি করলাম, তখন আমরা গল্প তৈরি করলাম যে ভগবান আছে, জানো তো একটা ভগবান এগুলো বলেছে। কোনটা ঠিক কোনটা ভুল এটা যদি বুঝতে হয় তাহলে প্রথমে তো ভয় পাও, প্রথমে ফার্স্ট থিং ইজ ভয় পাও। আর ভয় তো কারো একটা থেকে দেখাতে হবে, মানে কেউ একটা তো লাগবে যাকে ভয় পাবো আমরা। আমার মনে হয় মানে অবভিয়াসলি এটাও সেইভাবেই এক্সপ্লেন করা যে যতক্ষণ মানুষ সিকিওর আছে নিজের আজকে নিয়ে, ততক্ষণ তো কোনো কিছুর দরকার নেই। যেরকম তুই বললি রুলস রেগুলেশন ঠিক ভুল এগুলো তো কোনো ব্যাপার না, সিম্পল ব্যাপার ছিল খেতে হবে, ঘুমাতে হবে, আর পরদিন সকালে উঠে দেখতে হবে যে আজকের দিনটা কিরম যায়। আহার নিদ্রা মৈথুন, একদম আহার নিদ্রা মৈথুন, এর বাইরে তো কিছু দরকার নেই। এবার যেটা ঘটলো, যেটা প্রেমাশিস বলার চেষ্টা করলো, যেটা ঘটলো যে একটা কমন গল্প সবাইকে বিশ্বাস করতে হবে, যাতে সবাই কিছু সেট অফ রুলস মেনে চলে। মানে চুরি করা পাপ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।
মানে ধরো আমার কাছে ওই তুই যেরকম বললি উদ্বৃত্ত হলো গম ধরো বেঁচে গেল, এবার বেঁচে যাওয়ার পর কেউ এসে ওই গমটা নিয়ে চলে গেলে কী হবে? আমার যেই গমটার উপর অধিকার আছে, এই কথাটাও তো একটা গল্প। যেটা হারারি বলছেন যে এখান থেকে যেটা তৈরি হলো সেটাকে আমরা ইম্যাজিনড অর্ডার বলছি। মানে ধরা যাক কাস্ট সিস্টেম, বা শুধু কাস্ট সিস্টেমই কেন, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান, এটা তো গল্প। হ্যাঁ, জঙ্গলের নিয়ম কি? জঙ্গলের নিয়মে কি ইকুয়ালিটি আছে? না, যার যত শক্তি সে তত বেশি খাবার পাবে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সিম্পল কথা। তো সবার সমান অধিকারটা করতে গেল, গল্প তৈরি তো এটা, যে এটাই কিন্তু ডিভাইন জাস্টিস, মানে এটা ভগবানের নিয়ম। এটা আদতে এটা আদৌ কিন্তু প্রকৃতির নিয়ম নয়। হ্যাঁ, খারাপ লাগতে পারে লোকের, কিন্তু দ্যাট ইজ হোয়াট রিয়েলিটি ইজ। এবার এই যে কাস্ট সিস্টেম, সোসাইটি, এ রাজা, এ প্রজা, এ আমাত্য, এ সেনাপতি, এরটা একে মানতে হবে, ওরটা তাকে মানতে হবে। ধরো একটা কোম্পানি বিষয়টা কি একটা মানে হাওয়ার মধ্যে। এখন আমরা বিশ্বাস করছি যে কোম্পানি একটা রিয়ালিটি। কারেক্ট, একদম। একটা নাম ধর এক্স বলে একটা কোম্পানি আছে, মানে এখন সত্যি এক্স বলে একটা কোম্পানি আছে, যেই কোম্পানিটার বাকি সমস্ত এমপ্লয়ি এটা বিশ্বাস করে, বা এই গল্পটা বিশ্বাস করে যে এই কোম্পানিটা এক্সিস্ট করে, এই কোম্পানিটা সারা পৃথিবীর সবাই এই কোম্পানিটাকে এই নামেই জানে, এই এক্স মানে হলো এই কোম্পানিটা। এবং এই কোম্পানির এমপ্লয়িরা বিশ্বাস করে আই এম এ পার্ট অফ এ হায়ারার্কি। যেটা আমার এই বইটা থেকে মনে হলো যে এই হায়ারার্কিটা তো জঙ্গলে নেই। ধর অনেকগুলো শিম্পাঞ্জি, অনেকগুলো বাঁদর, বা অনেকগুলো সেম কাইন্ড অফ যদি একটা জায়গায় সঙ্গবদ্ধ হয়, ওরা কি বানররা কি করবে? যাবে, কলা পারবে, খেয়ে নেবে, আর মানুষকে দেখে বলবে এরম কলা কিনে খাস তোরা, এটাই তো হবে, এছাড়া আর কি হবে? তো এবার এরকম একটা সিস্টেমে বাদররা কোনোভাবে এটা বিশ্বাস করবে না যে এক্স বলে একটা কোম্পানি আছে, তারা আমার এমপ্লয়ি। আরে ভাই, আমার জীবনে আমার সিম্পল মানে লজিকটা তো সিম্পল। সেইভাবে যদি আমরা একটা মানুষ, একটা প্রজাতি, তুই ভাব সকাল সকাল সবকটা মানুষ সকালবেলা সেদ্ধ ভাত খেয়ে বেরোচ্ছে, তারা বিশ্বাস করছে ওই যে 30/D একটা লেখা আছে, 30/Dটাও গল্প, ওটা তো একটা বানানো একটা ল্যাঙ্গুয়েজ। ওই একটা লোহার একটা ঝক্কর যার নিচে গোল গোল কিছু লাগানো আছে, ওটার নাম বাস। ওই বাসটার আবার একটা রুট নাম্বার আছে, বিশ্বাস করছি ওটা 30/D বা সামথিং। ওটাতে উঠতে হয়, উঠলে পরেও আমার অফিস অবধি নিয়ে যাবে। অফিস বলে একটা বিষয় আছে, ওখানে গেলাম, ওখানে এটা আমার অফিস নয়, ওটা আমার অফিস। ওখানে গিয়ে আমার একটা সিট আছে, ওখানে ওকে বসতে হবে, সেখানে আমার একটা বস আছে, সে আমাকে কাজ দেবে, সে আমাকে করতে হবে, করলে পরে আমি আবার একটা মানে মাসের শেষে আবার একটা জিনিস পাবো কাগজের, হ্যাঁ, যেটার মধ্যে কিছু কিছু স্ক্রিবল করা লেখা আছে, সেই জিনিসটা কোথাও দিলে পরে আমি কলা কিনতে পারবো। কারেক্ট, আলটিমেটলি তো তাই। ওই আলটিমেটলি এত কিছু বাঁদরের জন্য সিম্পল, ভাই গাছে উঠ, কলা পার, খেয়ে নে। হ্যাঁ, সিম্পল। হ্যাঁ, এই যে ইম্যাজিনড অর্ডারটা, এটা আমাদের সব কিছু স্ট্রাকচারের মধ্যে আছে, আমরা বিশ্বাসের মধ্যে আছে, হ্যাঁ, আমাদের চাওয়া পাওয়ার মধ্যে আছে, অ্যাসপিরেশন। এই যে তুই সব প্রত্যেকটা পডকাস্টে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, চাইছি তো আমি অনেক লোক আমাকে সাবস্ক্রাইব করে, কি সাবস্ক্রাইব করবে তারা? একটা আলটিমেটলি তুই চাইছিসটাকে যে তো সাবস্ক্রাইব করলে পরে গুগল থেকে কিছু টাকা পয়সা দেবে বাবা, সেটা আমি কলা কিনবো। একদম, আলটিমেটলি তো তাই। তো এটা নিয়ে একটা জবরদস্ত এই মুহূর্তে একটা গল্প তৈরি হলো যেখানে পৃথিবীতে কলা ছাড়া কিছু এক্সিস্ট করে না। আপনারা সবাই জানেন কলা ছাড়া অনেক কিছু এক্সিস্ট করে, কিন্তু আমরা এরকম একটা জায়গায় উপমা। তো আলটিমেটলি গল্পটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন হিউম্যান বিং। রাইট, হারারি যেটা বলছেন সেটা হচ্ছে যে মাইথোলজি আমরা তৈরি করলাম। মাইথোলজি মানে শুধু কিন্তু ধর্মের পুরাণের গল্প নয়, এই সব যে মিথ তৈরি করলাম আমরা এক একটা করে স্ট্রাকচারের, এই মিথগুলো আমাদেরকে হেল্প করলো এই বড় একটা সোসাইটিকে চালাবার জন্যে। হ্যাঁ, এবং এটাকে আপনি বলছেন ইম্যাজিনড অর্ডার, মানে আমরা ভাবছি, আমরা বিশ্বাস করছি একটা সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে, একটা হায়ারার্কির মধ্যে একটা অর্ডার আছে। হ্যাঁ, যেমন উনি বলছেন যে ধরা যাক মধ্যযুগে একটা জমিদার ইউরোপের, তার বাড়িতে একটা বাচ্চার আলাদা কোনো ঘর থাকতো না, কারণ একটা বাচ্চার যে একটা ইন্ডিপেন্ডেন্স আছে সেটা কখনো সেটা ছিলই না তখনকার ইম্যাজিনড অর্ডারে। সবার সাথে ঘুমিয়ে পড়তো, সে যদি রাজপুত্র হয় তাও। কিন্তু আজকের দিনে আমাদের মধ্যবিত্ত ঘরেও একটা বাচ্চার ঘরে ঢুকতে আমরা নক করি কেন? কারণ আমাদের এখনকার অর্ডারটা হচ্ছে যে প্রত্যেকের একটা নিজস্ব প্রাইভেসি আছে। এটা আমরা পরে বিশ্বাস করতে শিখেছি।
রাইট। তো এই 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 আমাদের স্ট্রাকচারের মধ্যে ঢুকে গেছে, আমাদের ইচ্ছা অনিচ্ছার মধ্যে ঢুকে গেছে, ডিজায়ার্স, যে হলিডে করতে যাব, হ্যাঁ, বা আমি শপিং করব, এগুলো সব হচ্ছে এগুলোর পার্ট, এই ইমাজিনড অর্ডারের পার্ট। এইখানে আরেকটা জিনিস বলে দিই, সেটা হলো আপনাদের জন্য বলে দিই, সেটা হলো এই মুহূর্তের পৃথিবী আর গত 15 বছর আগের পৃথিবী আমার খুব সিম্পল মনে আছে। আমার মনে হয় এটা নিয়ে অনেকেই কথা বলেছেন, কিন্তু আজ থেকে 15-20 বছর আগে আমরা যখন বন্ধুদের ডাকতে যেতাম তার বাড়িতে, নিশ্চয়ই গিয়ে বলতাম মোটা, যে যার একটু স্বাস্থ্য ভালো থাকে ওই মোটাই বলতাম। আজকের দিনে দিস ইজ ফ্যাট শেমিং, বিকজ ইট ইজ অলসো এ ইম্যাজিনড অর্ডার, যে আমরা বুঝেছি এটা বললে কেউ অফেন্ড হতে পারে। কোনোদিন কেউ একটা এটা নিয়ে অফেন্ড হয়েছে, এবং তারপর সে বলেছে না এই কথাটা আমি শুনবো না, এবং সেটা অনেকজন মিলে বিশ্বাস করেছে। এবং আমাদের এখন, আমি সৃজিতের সঙ্গে পডকাস্টটায় সৃজিত বলছিল যে এখনকার দিনে একটা সিনেমা বানানোর জন্য অনেক কিছু মাথায় রেখে বানাতে হয়, যে কোথায় কে অফেন্ড হয়ে যাবে। এটা একটা, এই যে এখনকার ওয়ার্ল্ডটা, এটাও তো একটা ইমাজিনড অর্ডার, যেটা আগে ছিল না। এবার আমি ওখান থেকেই ধরেই শুরু করছি। অবশ্যই এটা সাবজেক্টিভ, এবং এটা ইন্টার সাবজেক্টিভ বলছেন, অর্থাৎ অনেকগুলো মানুষের মধ্যেই সাবজেক্টিভিটিটা থাকতে হবে। কারেক্ট, একদম, অনেকে মিলে বিশ্বাস করতে হবে, কিন্তু আমরা মাথায় এটা রাখতে পারি না। এত ইনফরমেশন আমাদের পক্ষে মাথায় রাখা সম্ভব নয়। কেন? কারণ যেহেতু এটা ইম্যাজিনড এবং এত বছর ধরে চলে আসছে, আমরা বায়োলজিক্যালি আমাদের শরীরটা, আমাদের ডিএনএটা এই ইনফরমেশন রাখার জন্য তৈরি নয়। একটা এক্সাম্পল দিচ্ছি, একটা ধরুন মৌমাছির একটা মৌচাক, সেখানেও একটা হায়ারার্কি আছে, যে রানী মৌমাছি আছে, কর্মী মৌমাছি আছে, একটা কিছু পুরুষ মৌমাছি আছে। সেটা দীর্ঘদিনের মানে ইভলিউশনের ফলে এটা কিন্তু ওদের ডিএনএর মধ্যে পার্ট, ওই ইনফরমেশনটা, ওই হায়ারার্কিটা কিন্তু পার্ট। কিন্তু একটা রাজত্ব, একটা খেলা, ধরা যাক ফুটবল খেলা, হ্যাঁ, বা টাকার হিসেব, এগুলো আমাদের ডিএনএর মধ্যে নেই, এগুলো আমাদের ব্রেনের মধ্যে নেই। আজকে বিজ্ঞান এটাও প্রমাণ করেছে এগুলো একটা প্রজন্ম থেকে পরের প্রজন্মতে যায় না। আমরা কথায় কথায় বলি আর কি, যে মিউজিক তো রক্তে আছে, আসলে রক্তে নেই। হ্যাঁ, এগুলো ডিএনএর মধ্যে দিয়ে এগুলো আদৌ যায় না কখনো। সায়েন্স তাই বলে। তো যদি না যায়, তাহলে এই ইনফরমেশনটা থাকবে কোথায়? কোথাও তো আমাদের রাখতে হবে সেই ইনফরমেশনগুলো। হ্যাঁ, আমাদের ব্রেনটা তার জন্য রেডিই ছিল না। সেখানে আমাদের প্রথম প্রয়োজন পড়ল লিখবার। অর্থাৎ এখন পর্যন্ত আমরা যে ল্যাঙ্গুয়েজের কথা বলেছি, সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু গল্প কথনের গল্প। ল্যাঙ্গুয়েজ এমন একটা বিষয়, মানে আমি পড়তে গিয়ে বুঝতে গিয়ে আমার মনে হলো যে আজকে একটা বাঘ বা একটা কুকুর, তাদের বডি ল্যাঙ্গুয়েজ আছে, তাদের একটা নিজস্ব ওয়ে অফ কমিউনিকেশন আছে। সে আরেকটা প্রাণী অবধি বা তার সেম প্রজাতির প্রাণী অবধি সেই কমিউনিকেশনটা বুঝিয়ে দেয়, কিন্তু কোনো স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ নেই। যে ল্যাঙ্গুয়েজটা, ধর একটা বাঘ, তাকে এখানে একরকমভাবে ট্রেন করা হলো, সে আমার পার্সোনাল একটা কাইন্ড অফ কমান্ডস বুঝলো, তার মানে সেটা একটা ল্যাঙ্গুয়েজ হলো। এই সেম ল্যাঙ্গুয়েজ আরেকটা বাঘের জন্য ওয়ার্ক করবে না, রাইট, কারণ ওই ল্যাঙ্গুয়েজটা ট্রেন হয়নি। রাইট। এবার এখানে ল্যাঙ্গুয়েজ একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর অফ হিউম্যান কোঅর্ডিনেশন। সারা পৃথিবীর সমস্ত হিউম্যান, একটা জিনিস তার মধ্যে কমনই আছে, প্রত্যেকে কথা বলে, প্রত্যেকে গল্প করতে পারে, ওটাই আমাদের ল্যাঙ্গুয়েজের সবচেয়ে বড় হচ্ছে শক্তি, যে আমাদের ল্যাঙ্গুয়েজে, পাখিরও ল্যাঙ্গুয়েজ আছে। এমন নয় যে শুধুমাত্র মানুষের ল্যাঙ্গুয়েজ আছে, বহু প্রাণীর ল্যাঙ্গুয়েজ আছে দেখা গেছে, কিন্তু এত কমপ্লেক্স নয়। আমরা বিভিন্ন শব্দ, বিভিন্নগুলোকে জুড়ে জুড়ে আলাদা 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 রকমের ইমেজ তৈরি করতে পারি, আলাদা আলাদা রকমের গল্প তৈরি করতে পারি। কিন্তু এটা দীর্ঘদিন যাবৎ এটা কিন্তু শুধুমাত্র কথনে ছিল, যেটা আমরা বলি মুখে মুখে ছিল। মানে খুব সিম্পলি আমার হঠাৎ মনে পড়লো, সাইবেরিয়ার থেকে কোনো পাখি ধর রায়গঞ্জের ওই ঝিলটায় এসছে, সে বাড়ি ফিরে গেছে। বাড়ি ফিরে গিয়ে এটা তো বলছে না, জানিস না ভাই যা দেখলাম না রায়গঞ্জে, এটা তো বলছে না। এইটাই তো ডিফারেন্স। হ্যাঁ, তো এবার আমি আরেকটা জিনিস বলছি, যেখানে লেখার প্রয়োজনটা পড়লো, এই যে এই ইনফরমেশনটা পাস অন করার জন্য একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন, বা উইদিন জেনারেশনও হিসেব রাখতে হবে। এই যে শস্য উদ্বৃত্ত সমস্ত জিনিসপত্র, একটা ফুটবল খেলা হয়, তাদের ফিফা একটা লিখেছে, হ্যাঁ, এই একটা ইন্ডিয়ান কনস্টিটিউশন
ভারতের সমস্ত, ভারত বলে একটা দেশ আমরা মানলাম, এই ভারতের সমস্ত লোককে একটাই নিয়ম মেনে চলতে হবে, এটা তো লিখতে হবে কোথাও, তা নইলে আমি একজনকে বলবে কেমন করে। এই লেখা শুরু হলো। হ্যাঁ, সে লেখার বিভিন্ন রকম, একটা সময় ছিল মানুষের দড়ির মধ্যে গিট বেঁধে বেঁধে লেখা হতো, মানে ওটা একটা ল্যাঙ্গুয়েজ ছিল, সাইন ল্যাঙ্গুয়েজ। সেখান থেকে তারপরে আমাদের ইন্ডিয়াতে যেমন ছিল নাম্বার সিস্টেম, 1 থেকে 0, যেটাকে অ্যারাবিক নাম্বার বলে, কিন্তু আসলে ওটা ইন্ডিয়ান নাম্বার। হ্যাঁ, ওটা তো এই নাম্বার সিস্টেম তৈরি, ওটা একটা ল্যাঙ্গুয়েজ। কিন্তু নাম্বার সিস্টেমটা তৈরি হলো তার কারণ ইউনিটের প্রয়োজন পড়লো, রাইট, হিসেব রাখার প্রয়োজন। এই যে 1 থেকে 0 এবং তা দিয়ে নাম্বার, এটা একটা ল্যাঙ্গুয়েজ, এবং সারা পৃথিবীতে এটা একমাত্র যেটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, নাম্বার ল্যাঙ্গুয়েজ। নাম্বার ল্যাঙ্গুয়েজ। তো আপাতত আমরা বলছি যে এই নিয়ান্ডারথাল থেকে শুরু করে বিভিন্ন রকম শিকার টিকার করে, হ্যাঁ, আমরা এই লাস্ট অবধি আমরা অফিস বানিয়ে ল্যাঙ্গুয়েজ বানিয়ে কনস্টিটিউশন বানিয়ে ফেলেছি। এই অবধি একটা বিবর্তনের ধারা চলেছে। এটাকে আমরা বলতে পারি যে 4000-5000 বছর আগে বিবর্তনের এই ধারাটা শেষ, এভলিউশনের এই ধারাটা শেষ, ইভলিউশনের এই ধারাটা শেষ। এবং সেখানে আমরা এটুকু বুঝতে পেরেছি যে মানুষ নেচারের এগেনস্টে গিয়ে অনেক কিছু করেছে প্রথমেই থেকেই, যে গরিব ভার্সেস বড় লোক, কাস্ট হায়ারার্কি, হ্যাঁ, লিটারেট ইলিটারেট, এই সমস্তগুলো নেচারের এগেনস্টে গিয়ে আমরা করেছি। এবং আজকের দিনে সকালবেলা ওঠার পরের থেকে একটা মানুষ সারাদিন ঘুমোতে যাওয়ার আগে অবধি যত কাজ করে তার 98% বা 99%ই হচ্ছে আনন্যাচারাল বিষয় নিয়ে কাজ, নেচারের সাথে আমাদের কোনো ইয়ে নেই। তো এখানে উনি শেষ করেছেন, এর পরের উনি চলে যাচ্ছেন যে এর পরের ইভলিউশনটা কি। হ্যাঁ, আরও 3টে খুব ইম্পর্টেন্ট বিষয় আমার মনে হয়। ওয়ান ইজ যেটা ইজ দ্য বিগেস্ট স্টোরি, যেটার কথা আমরা অলরেডি বলেছি। 3টে তো খুব ইম্পর্টেন্ট। একটা হলো মানি, স্টেট। মানি নিয়ে আমি আপনাকে বললাম একটা, অলরেডি আমরা মানি স্টোরিটা নিয়ে কথা বলেছি, স্টেট, গড। আরেকটা হলো সায়েন্স, সায়েন্টিফিক রেভলিউশন। স্টেট, গড, মানি এবং সায়েন্টিফিক রেভলিউশন। এবং আজকের দিনে দাঁড়িয়ে সায়েন্টিফিক রেভলিউশন হয়ে গত 500 বছরের পৃথিবীটা কোথায় চেঞ্জ হয়ে গেছে সেই অবধি উনি এনে আমাদেরকে হাতটা ছেড়েছেন। তারপরে উনি আরেকটা বই লিখেছেন, সেটাতে আমরা পরে কোনদিনও সময় হলে যাব। আজকের এপিসোডটা ফার্স্ট এপিসোড ছিল। আজকের এপিসোডে আমরা একটা নতুন কিছু ট্রাই করছি। আমরা নিজেদের মতো যেভাবে আড্ডা মারি সেভাবেই আড্ডা মারছি। আর তার মধ্যে দিয়ে যদি আপনি কোনো নলেজ পেয়ে থাকেন, সেটা খুবই খুবই আমাদের জন্য খুবই ভালো লাগবে যদি এখান থেকে কেউ নলেজ পেয়ে থাকেন। এইটা দেখে যদি তাদের ভালো লাগে, আর আলটিমেটলি নলেজ ইজ পাওয়ার। আর আমি সবসময় একটা জিনিস বলেই থাকি, সেটা হলো স্প্রেড পজিটিভিটি, স্প্রেড নলেজ। কারণ নলেজ না আজকের দিনে আমার মনে হয় এইরকম সবগুলো স্টোরির মতো আমাদেরও একটা স্টোরি আছে। এটা হলো নলেজ ইজ অলসো এ স্টোরি উইচ ইজ এ ভেরি পাওয়ারফুল স্টোরি বলে আমার মনে হয়, যেটা আমাদের ভেতর থেকে মানুষ হিসেবে বেটার হতে সাহায্য করে। আমরা যেই মানুষটা হয়েছি, যেই জার্নিটা অলরেডি করেছি সেই জঙ্গল থেকে আজ অবধি, সেখানেও বেটার হওয়ার তো আর মানে শেষ নেই। তো আজকে এই থটটা নিয়েই এখানে শেষ করছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর কি বলবো, প্রত্যেকবারই বলি, কিন্তু সাবস্ক্রাইব করছেন না, আমি বুঝতে পারছি না। অনেকেই দেখছেন সাবস্ক্রাইব করছেন না, কেন করছেন না বলুন তো? টুক করে ফেলুন তো সাবস্ক্রাইবটা, অত বেশিবার বলতে পারবো না। প্রেমাজের সঙ্গে এই অবধি আজকে এখানেই শেষ করছি। দেখতে থাকুন সোল কানেকশন। আর অবশ্যই মাথায় রাখবেন আপনাদের একটা বড় দায়িত্ব আছে, সেটা হলো এই শোটার একটা নামকরণ করতে হবে। যে নামকরণটা আপনাদেরই করতে হবে, এবং যে ওই নামকরণটা করবেন তার জন্য অবভিয়াসলি দেয়ার উইল বি এ সারপ্রাইজ। প্রাইজ বলবো না উপহার বলবো, হোয়াট এভার দ্যাট ইজ, বাট দেয়ার উইল বি এ সারপ্রাইজ। তো এই থট নিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের এপিসোডে। টেক কেয়ার, গুড বাই, টাটা।